সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তাহলে এখন আমাদের ক্লাস হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। আচ্ছা, আমরা আবার চলে এলাম ক্লাস নিয়ে। নতুন অধ্যায় শুরু করেছি আমরা গত ক্লাস থেকে, দ্বিতীয় অধ্যায়। তো আমাদের প্রথম অধ্যায়ে আমরা কি করেছিলাম? আমরা প্রথম অধ্যায় করেছিলাম আমাদের পরিবেশ, আর আমাদের পরিবেশের মধ্যে রয়েছে জীব, জড়, তাই না? তারপর জীবের মধ্যে কি কি রয়েছে? জীবের মধ্যে রয়েছে উদ্ভিদ, প্রাণী। আর আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম। উদ্ভিদের দেহ, কি কি অঙ্গ বা কি কি অংশ নিয়ে গঠিত, কাণ্ড, পাতা, তাই না? আচ্ছা, তাহলে উদ্ভিদের নিয়ে আমরা উদ্ভিদের শ্রেণী বিন্যাস নিয়ে পড়েছিলাম যে কি উদ্ভিদকে কিভাবে ভাগ করা যায়, ফুলের উপর ভিত্তি করে কোন উদ্ভিদের ফুল হয়, কোন উদ্ভিদের ফুল হয় না, সেটা উপর ভিত্তি করে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদকে ভাগ করা যায় এই বিভাগে। আর কি করেছিলাম যে কাণ্ড এবং আকার। দেখো এখানে আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদ, আকার এবং কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা পড়েছিলাম। দেখো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 10 নম্বর পেজ, আমরা তাকে এই চ্যাপ্টারটা এখান থেকে ক্লাস শেষ করেছিলাম। আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস 3 ভাগে ভাগ করা যায় উদ্ভিদকে। এটি হচ্ছে বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। আচ্ছা, আমরা একটু আলোচনা করেছিলাম কি যে বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। আচ্ছা, বৃক্ষের বলি আমরা যে বলি বৃক্ষ হচ্ছে, বৃক্ষ তোমার নাম কি? ফুলের পরিচয়, ফলের পরিচয়, ফুলে না, ফলের পরিচয়। আচ্ছা, তো এই বৃক্ষ হচ্ছে ধরো ফল কোন কোন উদ্ভিদ দেয়? আম, কাঁঠাল, এরা কত বড় বড়, তাই না? আর কি গোলাপ কি এত বড় হয়? এত বড় গাছ হয়? আম গাছের সমান হয় না। তাহলে দেখো এখন আম গাছে আমরা কি কি দেখি? যে তারা হচ্ছে এত বড় একটা কাণ্ড থাকে, তাই না? একদম মূলটা থাকে কোথায়? মাটির নিচে। এটা আমরা আগেই জেনেছি, মূলটা হচ্ছে মাটির নিচে থাকে, সেটা সহজে দেখা যায় না। সহজে মানে মাটির নিচে যেহেতু থাকে, তাহলে সেই মূল তো দেখা যাবে না। তাহলে মূলের সাহায্যে পানি শোষণ করে, এটা তো আমরা শিখেছি, এটা আগে আর না আছে। আচ্ছা, তাহলে আর কি দেখি? কাণ্ড দেখি। আর কি দেখি? উপরে পাতা দেখি, ফল দেখি, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা বৃক্ষ আম গাছকে বলছি, এখন আমরা কি বৃক্ষ গোলাপ গাছকে বলতে পারি না? কারণ দেখো গোলাপ গাছের কি এত বড় একটা মোটা কাণ্ড থাকে? থাকে না। আচ্ছা, আর কি থাকে? এত বড় হয় না, তারপর এত কুশি টাইপ পাতা থাকে না, গুচ্ছ, তাই না? একসাথে অনেক গুচ্ছ না, একসাথে অনেক বড় বড় আম গাছের পাতা তো সবাই দেখেছো, একসাথে একটা সুন্দর উপরে কি হয়? এই যে আমরা যে ছোটবেলায় আঁকি, আমরা দেখি ছোটবেলায় এইভাবে হচ্ছে আঁকি, গাছ আঁকি, তাকেও তো আঁকিয়েছিলাম, তাই না? এইভাবে এটাকে আমরা বৃক্ষ বলছি না? এখানে যদি একটা আম ধরে থাকে, আচ্ছা আম আঁকাতে পারছি না, তোমরা অবশ্যই পারো। আচ্ছা দেখো এখানে কি থাকে? ধরো এইটাই আম, ঠিক আছে? এটা আম ধরলো। এখন গোলাপ গাছ কি হয়? দেখো গোলাপ গাছ কি এত বড় হয়? বা এরকম হয় না? এরকম হয়ে এখানে ফুল ধরে, পাতা, তাই না? এত বড় কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছি বলতো? যে দেখো এখানে এই যে ছোট্ট এই বৃক্ষের যে কত ছোট না গোলাপ, তাহলে কি আমরা এটাকে বৃক্ষ বলতে পারছি না? কারণ এর শক্ত মোটা কোনো কাণ্ড নেই। ঠিক আছে, আম গাছের হচ্ছে শক্ত মোটা কাণ্ড রয়েছে, আর গোলাপ গাছের শক্ত মোটা কাণ্ড নেই। তাহলে এটা কোন শ্রেণীতে পড়ে? এটা হচ্ছে আমরা মনে রাখবো যেটা গুল্ম শ্রেণীতে। আচ্ছা, এখন দেখো এই সাইডে কি? মরিচ গাছ। এখানে লেখা বিরুৎ শ্রেণীতে পড়ে মরিচ গাছ। এখন মরিচ গাছ কি গোলাপ গাছের মতো হয়? ওটা হচ্ছে গোলাপ গাছ যেমন একটু আম গাছের মতো কাণ্ড আছে, কিন্তু সেই কাণ্ডটা এত মোটা না, শক্ত, কিন্তু একটু লম্বা হয় গাছটা, তাই না? বৃক্ষের চেয়ে একটু ছোট হয়। আর মরিচ গাছটা কি হয়? মরিচ গাছটা হচ্ছে গোলাপ গাছের সমানও হয় না, সে হচ্ছে একটু এই যে এইভাবে দেখো এখান থেকে শুরু হলো, এটা তো গোলাপ গাছ উপরে,
আর মরিচ গাছে কি হয়, এখান থেকে যায়, এখান থেকে যায়, এখান থেকে যায়, এখান থেকে যায়, এখানে গুচ্ছাকারের মূল হয়, তাই না? মানে গুচ্ছ বুশি টাইপ হয়। আচ্ছা, তাহলে বিরুৎটা কি দেখতে পাচ্ছ, যে গুল্মের যে ছোট উদ্ভিদ, তাই না? এখন দেখি আমরা যে কি লিখেছে বইয়ে। দেখো, ধান, সরিষা, মরিচ উদ্ভিদ হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। তোমরা বুঝতে পেরেছো? কল্পনা করো যে তোমরা ধান গাছ দেখেছো না? ধান গাছ কিভাবে, মানে ধান গাছটা কি বৃক্ষের মতো, আমের মতো, আম গাছের মতো এত বড় হয় না, সে হচ্ছে গুচ্ছাকারে হয়, তাই না? এই যে এরকম, যেমন এরকম এই যে এদিকে হচ্ছে ধান পাতা এরকম থাকে না, অনেক অনেক ধান আমরা যে আঁকায় ছবি, তাই না? এই যে এটা হচ্ছে একটা ধান ক্ষেত, ছোটবেলায় আঁকাতাম না এভাবে, এটা হচ্ছে একটা ক্ষেত, এখানে ধান, এত বড় তো থাকতো না, সবে তো ধান ছিল। তাহলে ওই রকম যে উদ্ভিদগুলো, ওগুলো হচ্ছে বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, ঠিক আছে? দেখো, এখানে বিরুৎ উদ্ভিদগুলো উদ্ভিদের চেয়ে আকারে, নরমাল উদ্ভিদের চেয়ে আকারে ছোট এবং কাণ্ড নরম হয়। দেখো, মরিচ গাছের কাণ্ড কিন্তু অনেক নরম, তাই না? আচ্ছা, আর কি লিখেছে, যে এদের শিকড় মাটির গভীরে যায় না। মানে দেখো, এই আম গাছের শিকড়কে আমরা দেখতে পাই? দেখতে পাই না, মাটির নিচে থাকে। মাটি যদি আমরা গর্ত করি তাহলে আমরা বের করতে পারি, কিন্তু মরিচ গাছের শিকড় কিন্তু তোমরা দেখো, মরিচ গাছ যদি কারো বাড়িয়ায় থাকে, মা আম্মু বনে, তাহলে দেখতে পাবে যে হচ্ছে কি, মরিচ গাছের হচ্ছে শিকড়গুলো দেখা যাচ্ছে, কিছু উপরে উঠে গেছে গুচ্ছাকারে, তাই না? তোমরা ওই মরিচ গাছ ধরো, আম্মু বকা দিবে যদিও, কিন্তু অনেক থাকলে সেটা একটু তুলে দেখো, বা বলো যে আমি একটু তুলে দেখবো, আম্মু আমাকে একটু দাও তো দেখি মূলটা কেমন গুচ্ছাকারে কিনা। একসাথে অনেক মূল গুচ্ছাকারে থাকে, ঠিক আছে? আর ওইটা হচ্ছে নর্মালি তোমরা মাটির উপরেই দেখতে পারবে কিছু কিছু। আচ্ছা, কিন্তু আম গাছে যে বৃক্ষের, ওইটা কিন্তু আমরা দেখতে পাই না, ওইটা অনেক বড় শক্ত, মূলটা একটু মাটির নিচে যায়। তাহলে আমরা এই যে ধান, মরিচ আর ধান, মরিচ, সরিষা, এগুলো হচ্ছে তাহলে আমরা কোন শ্রেণীতে ফেলতে পারি? বিরুৎ শ্রেণীতে। আচ্ছা, এখন গোলাপে চলে আসি। দেখো দেখো এখানে আরো লিখেছে লাউ, কুমড়া, পুঁই শাক। হচ্ছে লাউ, তোমরা দেখেছো পুঁই শাক গাছ, যারা এখনই গ্রামে গেলে দেখতে পারবে। আচ্ছা, তারা হচ্ছে এই সব উদ্ভিদগুলো হচ্ছে কি, বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। এখন দেখো গুল্ম শ্রেণীর উদ্ভিদে কি লিখেছে, গোলাপ, রমন, জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ। আমরা গোলাপ নিয়ে কিন্তু আলোচনা করলাম, জবা গাছ তোমরা দেখেছো হয়তো অনেকে, রমন, এটা হচ্ছে কি ধান গাছের যে একটু বড়, তাই না? ধান গাছের চেয়ে বড়। দেখো কি লিখেছে, এই সকল উদ্ভিদের কাণ্ড শক্ত। কাণ্ড শক্ত, তোমরা তো দেখেছো যে গোলাপ গাছে কাটা, যে ওই আমরা যখন গোলাপটা ছিঁড়তে যাই অনেক শক্ত, কাণ্ড ছিঁড়ে না সহজে, বা কেচি দিয়ে ছিঁড়ি, তাই না? আচ্ছা, শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটা নয়। দীর্ঘ মানে দেখো বৃক্ষটা কত বড় হয়, তাই না আম গাছে, আর কি গোলাপ গাছটা এত বড় হয় না, বুঝেছো? কাণ্ডটা এত দীর্ঘ আর মোটা না। এই যে এটা যদি গোলাপ হয়, এটার কাণ্ড কি এত মোটা হয়? হয় না, চিকন হয়, তাই না? এরকম হয় সর্বোচ্চ এই যে এইটার মতো, হ্যাঁ এইটার পরিমাণ হয়। আচ্ছা, এখন দেখো কি লিখেছে, কাণ্ডের গোড়ার কাছ থেকেই শাখা প্রশাখা বের হয়। কাণ্ডের গোড়ার কাছ থেকে, এখান থেকেই শাখা প্রশাখা বের হয়। সরি, আমি মূল দিয়েছিলাম। এই দেখো শাখা প্রশাখা, আমরা শাখা প্রশাখা দেখেছি না? এই দেখো আম গাছে যখন এই যে ডালপালা, আমরা বলেছি গত ক্লাসে যে ডালপালা হচ্ছে শাখা প্রশাখা। আর কি হয়, এখানে লিখেছে কাণ্ডের গোড়া থেকে, কাণ্ডের গোড়া, এই যে গোড়ার কাছ থেকে, গোড়া এই যে এটা আগা, এটা আগা, গোড়া তো আমরা জানি, আগা হচ্ছে এটা, আর গোড়া একদম শুরু হয় না, এখান থেকে হচ্ছে গোলাপ গাছের ডালপালা হয়। কিন্তু বৃক্ষের ক্ষেত্রে দেখো অনেক দূরে যে এরকম একটা গুচ্ছাকার উপরে সব ডালপালা একসাথে, আশেপাশে কিন্তু কোনো কিছু শাখা প্রশাখা বের হয়নি, তাই না? আচ্ছা, তাহলে কি লিখেছে, যে এদের শেকড় মাটির গভীরে যায় না বেশি, যেমন আম গাছের একদম গভীরে যায়, আর এটার হয়তো এই পর্যন্ত যায়, এই পর্যন্ত যায়, কারণ এই উদ্ভিদটাই তো এত বড় না, তাই না? উদ্ভিদ যত বড় হবে তাদের শিকড় তো তত শক্ত হবে, তাই না? এত মোটা হবে, কারণ তাদের অনেক বেশি পরিমাণে পানি নিতে হবে খাদ্য তৈরির জন্য, তাই না? আমরা যেটা জানি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন কি, এখন বৃক্ষে চলে আসি। এখন এই দুটো গুল্ম বিরোধীটা আলোচনা করার সাথে সাথে তো আমি বৃক্ষ আলোচনা করেছি, তাই না? আচ্ছা, কি লিখেছে, আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড় হয়। আচ্ছা, এই দেখো কত বড় একটা আম গাছে আঁকিয়েছি, কাঁঠাল
কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছও তো আমরা দেখেছি তাই না? আচ্ছা, তাহলে সেটা কি আম গাছের মতোই বড় হয় না? হ্যাঁ। তাহলে এরা হচ্ছে বৃক্ষ শ্রেণীর পর্যায়ে পড়ে। দেখো কি লিখেছে, কাণ্ড মোটা দীর্ঘ ও শক্ত। কাণ্ড মোটা, দেখো মোটা হয় না কাণ্ড, অনেক গোলাপ গাছের মতো হয় না, অনেক মোটা হয় তাই না? তাহলে দীর্ঘ এবং শক্ত, এটা কি আমরা এইভাবে ভাঙতে পারবো? আম গাছের যে আমি কাণ্ড ভেঙে ফেলে নিয়ে আসি আম গাছটা, পারি না, অনেক মোটা হয় তাই না? আচ্ছা, আর শক্ত হয়, শক্ত হয় দেখি তোমরা নিয়ে আসতে পারি না, ভাঙতে পারি না সহজে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে হচ্ছে বৃক্ষর বৈশিষ্ট্যগুলো। আর এখানে কি লিখেছে দেখো, কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং পাতা হয়। কাণ্ড থেকে শাখা প্রশাখা, এই যে কাণ্ড থেকে শাখা প্রশাখা এবং এখানে পাতা হয়, কিন্তু এই কাণ্ড একদম গোড়া থেকে হয় না। বৃক্ষের ক্ষেত্রে কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয় না তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে এদের শিকড় মাটির গভীরে যায়, এটা তো আমরা জানতে পারলাম। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে কোনটা বৃক্ষ, কোনটা হচ্ছে বিরুৎ, কোনটা হচ্ছে গুল্ম। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে হচ্ছে কি লিখেছি আমি, প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা তো এই যে পরিবেশের মধ্যে যে জীব জড় থাকে, জীব নিয়ে পড়লাম যে জীবের মধ্যে উদ্ভিদ প্রাণী রয়েছে, আর এই প্রাণী উদ্ভিদের মধ্যে আমরা উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম, জানলাম। এখন প্রাণী থাকলো তাই না? প্রাণী, এই যে প্রাণী সম্পর্কে তো আমরা জানি প্রাণী কি করে, প্রাণীর প্রাণ আছে, বেঁচে থাকার জন্য খাদ্য খায়, উদ্ভিদও খায়, কিন্তু প্রাণী বেঁচে থাকার জন্য যে খাদ্য দরকার সেটা কি নিজে নিজে তৈরি করতে পারে? পারে না, সে উদ্ভিদ বা অন্য প্রাণীর উপর নির্ভর করে তাই না? আচ্ছা, তারপর হচ্ছে প্রাণী চলাচল করতে পারে, উদ্ভিদ পারে না, এটা কিন্তু আমরা পার্থক্য আগেই জেনেছি। আচ্ছা, এখন তাহলে কি, এখন প্রাণীদের মানে বিভিন্ন রকম প্রাণী যে বিভিন্ন এই পরিবেশে থাকে আছে, তাহলে এদের আমরা যেমন উদ্ভিদের শ্রেণীবিন্যাস জানলাম, ফুলের উপর ভিত্তি করে, কাণ্ড আকারের উপর ভিত্তি করে, এখন প্রাণী সম্পর্কে তো জানা উচিত, কারণ আমি কি, আমি প্রাণীর পর্যায়ে পড়ি তাই না? এখন দেখো কি লিখেছে যে প্রাণীদের দুটি দলে ভাগ করা যায়, প্রাণীদের হচ্ছে দুটি দলে ভাগ করা যায়। কি কি? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। এখন মেরুদণ্ডী কি, অমেরুদণ্ডী কি? দেখো মেরুদণ্ড হচ্ছে আমাদের পিঠে যে যে মেরুদণ্ডকে আমরা চিনি, এরকম হচ্ছে অনেক ছোট ছোট হাড় নিয়ে পিঠের লম্বা একটা হাড়, আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে? আস্তে আস্তে জানবো। দেখো তোমরা পিঠে ধরলেই বুঝতে পারবে যে একদম শক্ত একটা হাড়, লম্বা, এখানে ছোট ছোট চার চাকা এরকম ছোট ছোট অনেকগুলো হাড় নিয়ে একটা লম্বা হাড় গঠিত হয়েছে, এটাকে মেরুদণ্ড বলে। বুঝেছো? আচ্ছা, তাহলে কি, যে যে সকল প্রাণীর মেরুদণ্ড রয়েছে তাদেরকেই মেরুদণ্ডী প্রাণী বলে তাই না? আর অমেরুদণ্ডী মানে মানে কি, অকাজ যেমন আমরা বলি না, সেরকমই তো অমেরুদণ্ডী মানে অকাজ মানে কাজের পর্যায়ে পড়ে না, অমেরুদণ্ডী মানে মেরুদণ্ডের পর্যায়ে পড়ে না, মানে যে সকল প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে হচ্ছে আমরা জানলাম যে প্রাণীদের দুই ভাগে ভাগ করা যায়, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। আচ্ছা, অমেরুদণ্ডী প্রাণী কি সেটা তো আমরা জানলাম, এখন কোন কোন প্রাণী রয়েছে এই শ্রেণীর পর্যায়ে, চলো দেখি কি লেখা সেটা করি। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যে প্রাণী মেরুদণ্ড নেই তাকে আমরা জানি অমেরুদণ্ড প্রাণী বলে। অমেরুদণ্ডী প্রাণীদের অনেকে স্থলে এবং জলে বাস করে। ঠিক আছে? যেমন দেখো কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক, আমরা কি সব দেখেছি? দেখেছি হয়তো। দেখো কেঁচো তো তোমরা সবাই জানো, চিনো, অনেকে হচ্ছে ভয় পাও। আচ্ছা, চিংড়ি মাছ আমরা খাই, চিংড়ি মাছ যদিও এটা হচ্ছে পোকার পর্যায়ে পড়ে, আমরা সামনে বড় ক্লাসে আরো সুন্দর সুন্দর মজার জিনিস জানবো ইনশাআল্লাহ। দেখো প্রজাপতি সবাই তো অনেক পছন্দ করি, শামুক, শামুক দেখে কি ভয় লাগে? আমার লাগে। আচ্ছা, দেখো এখন হচ্ছে এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর পর্যায়ে পড়ে। দেখো কেঁচো, কেঁচো হচ্ছে এরকম এরকম, এই যে এরকম 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 তাই না? এরকম কত লম্বা, কিভাবে চলে, এদের কি হচ্ছে কি আছে? কেঁচোর কি মেরুদণ্ড আছে? নেই। কেঁচো দেখো এভাবে বাঁকা, এইভাবে, এদের হচ্ছে মেরুদণ্ড নেই। তেমন চিংড়ির মেরুদণ্ড নেই, আমরা যখন খাই তখন আমরা একটা মোটা হাড়ের মতো পাই, অনেক ছোট ছোট হাড় দিয়ে গঠিত, এরকম পাই না, এদের মেরুদণ্ড নেই। প্রজাপতিরও নেই, শামুকেরও নেই। ঠিক আছে? এখন মেরুদণ্ডী প্রাণী কারা সেগুলো দেখি। মানুষ,
তোমার মেরুদণ্ড আছে? আছে, দেখো পিছনে হাত দিয়ে পিঠে, সেটা হচ্ছে মেরুদণ্ড। আচ্ছা, তাহলে এই দেখো কি রেখেছে, পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। এই যে আমরা দেখলাম যে পিঠে ছোট ছোট এক সারি হাড় মিলে, এই যে ছোট ছোট অনেকগুলো হাড় রিংয়ের মতো, তাই না? হাত দিয়ে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে আমি দেখছি, এটা হচ্ছে পিঠের মধ্যে একদম নিচ পর্যন্ত, কোমর পর্যন্ত, এইটা হচ্ছে মেরুদণ্ড। মানুষ আমরা মেরুদণ্ড নিয়ে গঠিত, কারণ আমরা মেরুদণ্ড প্রাণী। ঠিক আছে? আচ্ছা দেখো, মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে, মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। দেখো আমরা শক্ত হয়ে দাঁড়াই, বসি। এখন যদি আমাদের মেরুদণ্ড না থাকতো তাহলে কেঁচোর মতো এইভাবে গড়ে যেতাম, পড়ে যেতাম, তাই না? তাহলে কি হয়, দৃঢ় করে, শক্ত করে। আচ্ছা, কুকুর এবং প্রাণী মেরুদণ্ডী প্রাণী। কুকুরও কিন্তু এইভাবে বাঁকা আঁকা বাঁকা কেঁচোর মতো হতে পারে, হতে পারে না, সেও হচ্ছে দৃঢ়ভাবে চলাচল করে। পাখিও। আচ্ছা, সাপ, ব্যাঙ এবং মাছ এরাও হচ্ছে মেরুদণ্ড প্রাণীর পর্যায়ে পড়ে। আচ্ছা আচ্ছা দেখো, তোমরা তাহলে মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী তো তোমরা ছক করে খাতায় লিখে ফেলো বাসায়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে প্রাণীর শ্রেণীবিন্যাসের মধ্যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী, মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী নিয়ে আমরা একটু আলোচনা করলাম না? এখন কি আমরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসে যাব? না যাই। আচ্ছা, তাহলে তোমরা আজকে যেটুকু পড়লে সেইটুকু ভালো করে পড়বে বাসায়, পয়েন্ট করে করে, যে আমি এটা ম্যাডাম কি পড়িয়েছিল, কি বুঝিয়েছিল আমি একটু দেখি। তারপর গুগল ফর্ম এক্সামে ওইটা হচ্ছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সেটা তোমরা পরীক্ষা দিবে। আচ্ছা, আর পড়ার মধ্যে